হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আগের দিনে ব্লগটা তোমরা দেখেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। বড় মার পুজো আমি বাড়িতে দিয়েছি এবং গঙ্গা স্নান করতে গেছি। তার জন্য তোমরা কমেন্টও করেছো আমাকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে ব্লগটা যেটা আমি দিয়েছি সেটা খুব একটা ভালো নয় বলতে পারো। আজকে সারাটা দিন আমি খুব ডিপ্রেশনে ছিলাম, কেননা একটা খুব হার্ড অ্যান্ড সোল আমাকে ডিসিশন নিতে হয়েছে, যেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। তো আমার ছেলে হঠাৎ করে এসে আমার মাথায় ক্লিপ লাগিয়ে দিচ্ছে, তো ক্লিপটাও লাগাতে পারছি না বলে বারবারও ফ্রাস্ট্রেট হচ্ছিল। তো তার জন্য আর কি কী আর বলবো। তো যখন ও মাথায় হাত দিচ্ছিল তখন আমার ভীষণ আরাম লাগছিল। কালকে গঙ্গা স্নান করতে গিয়ে যখন ওকে পুরো উদো হয়ে স্নান করাচ্ছিলাম, মনে হয় তখন থেকেই ওর একটু নজর লেগে গেছিলো। তো সারাটা দিন ও ভীষণ খ্যান খ্যান করছিল, আর আমারও মন মেজাজটা খুব খারাপ ছিল। তাই জন্য আজকে সকালের দিকে ওই কটা হবে, সকাল 6টার দিকে হয়তো মা আমাদের দুজনেরই নজর নামিয়ে দিল। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের যে ব্লগটা শুরু করছি, খুব একটা আমি আজকে খুশি নেই। কেননা হচ্ছে আজকে আমার যে দিনটা শুরু হয়েছে একটা মারাত্মক লেভেলের চিন্তা দিয়ে শুরু হয়েছে। সেটা হচ্ছে আমার একজন খুব কাছের লোক, তার ফুর্তির জন্য আমার একটা জিনিস দিয়ে খেসারত দিতে হবে। সেটা হচ্ছে এই সোনার চেনটা। এটা প্রায় 1 ভরির কাছাকাছি, কি 1 ভরি প্রায় বলতে গেলে। মা বলছিল 16 আনা, মানে 1 ভরি, আর গ্রাম হিসাবে 12 গ্রাম। তো এটা আর কি গিয়ে বন্ধক দেব, এক প্রকারে বলতে গেলে বিক্রি করা। বন্ধক দিয়ে সোনার জিনিস ফিরিয়ে আনাটা খুবই কঠিন, আর জানি না ফিরিয়ে আনতে পারবো কি না, কতটা মানে আমার শরীরে ক্ষমতা হবে কাজ করে এই জিনিসটা ফিরিয়ে আনা, আর কতটা আমার মানসিক ক্ষমতা হবে আমি ঠিক জানি না। এর আগেও বহু জিনিস চলে গেছে শুধু তার ফুর্তির খেসারতের জন্য, এটাও সেটাই জন্যই চলে যাচ্ছে। তো এটা হচ্ছে শেষ, তার জন্য আমি একটা খেসারত দিচ্ছি। এরপরে আমার তার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, আর কোনো রকম আমি তার জন্য খেসারতও দেবো না, কোনো জিনিস বিক্রি করব না। হ্যাঁ, ভবিষ্যতে যদি আমাকে কোনো সোনা জিনিস বিক্রি করতে হয়, সেটা আমি আমার ছেলের পড়ালেখার জন্য নিঃসন্দেহে আমি কোনো দ্বিধা ছাড়া বিক্রি করে দেবো, যদি বিক্রি করতে হয়। আশা করি যেন না করতে হয়, আমি যেন ততদিনে নিজেকে ঠিকঠাকভাবে দাঁড় করিয়ে নিতে পারবো। কিন্তু আমি সেই লোকটার জন্য আমি আর কোনো দিনও কিচ্ছু করব না। তার সঙ্গে আমার সম্পর্ক যাও বা একটু আধটু মানে ছিল মনের মধ্যে, সেটা আজকে সব শেষ করে দিল। ওর জন্য আমি অনেক কিছু ত্যাগ করেছি, বাড়ির লোকের কাছে অনেক কথা শুনেছি, আগামী দিনেও শুনতে হবে। সবার কাছে হাসির পাত্র হতে হবে। কিন্তু কী করব, ভুল তো মানুষের হয়ে যায় অনেক সময়, কিন্তু সেই ভুলটাকে সারাটা জীবন বয়ে নিয়ে যেতে হবে এটা তো কোথাও লেখা নেই। এটাতে কেউ বলে যাননি ঠাকুর যে একটা ভুল নিয়ে সারাটা জীবন তাকে সেই ভুলটাকে সহ্য করতে হবে। হ্যাঁ, আমি একজন ভুল মানুষকে বিয়ে করেছিলাম, তার মানে এই না যে আমি তাকে সারা জীবন বয়ে বেড়াবো সেই ভুলটাকে। সারা জীবন তাকে ক্ষমা করে যেতে হবে, সারা জীবন সে ফুর্তি করবে, তার খেসারত আমি ভরবো কেন? কী কারণে? তাকে অনেকবার সুযোগ দিয়েছি যে তুমি শুধরে যাও, তুমি সঠিক পথে আসো, কিন্তু সে শুধরায়নি। না, সে জুয়া খেলে না, জুয়া খেললে হয়তো আজকে আমাকেও বিক্রি করে দিত, কিন্তু কিছু একটা কারণ রয়েছে যার জন্য আমাকে খেসারত দিতে হচ্ছে, ফুর্তি মারার জন্য। যাই হোক, দীর্ঘ 5-6 বছর ধরে আমি ওকে দেখে আসছি, এরকম চলছে। বিয়ের 2 বছর আগে আমি ওর সঙ্গে সম্পর্কে জড়িত হয়েছিলাম। তো সেরকমভাবে বিয়ের আগে আমি ওকে জানতে পারিনি, যেহেতু লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল, কেননা ও চাকরি সূত্রে বাইরে থাকতো। তো যখন এখানে আসতো
হার্ডলি ওর সঙ্গে আমি হয়তো 3 থেকে 4 ঘন্টা কাটাতাম। মাসে ওই 2-3বারই দেখা হতো। একটা মানুষকে মাসে 2-3বার দেখা, তাও আবার 3-4 ঘন্টায় কতটা চেনা যায়? সেরকমভাবে চেনা যায় না, জানাও যায় না। যদি তার সঙ্গে সময় কাটাতাম, বুঝতে পারতাম, তাহলে অবশ্যই আমি সেই মানুষটার থেকে বিয়ে করার থেকে পিছিয়ে আসতে পারতাম। কিন্তু আমি সেই সময়টা পাইনি, সুযোগটাও পাইনি। হ্যাঁ, সুযোগটা পেয়েছিলাম একবার, কিন্তু আমি ভেবেছিলাম হয়তো শুধরে যাবে। অনেক মানুষই থাকে যারা আর কি মারাত্মক রকমের আজে বাজে নেশা করে, নেশাগ্রস্ত হয়, তারা কিন্তু শুধরে যায়। অনেক সময় দেখেছি সংসারের পাল্লায় পড়ে বউ বাচ্চা থাকলে শুধরে যায়, কিন্তু কিছু কিছু মানুষ থাকে তাদের সুযোগ দিলেও কিছুতেই শুধরানোর চেষ্টা করে না, হাজারবার বললেও সে শুধরায় না। আমি বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমার সত্যি ভীষণ মায়া হয় যে আমি আর তার বাবা যে হিসাবে মানুষ হয়েছিলাম জন্মের পর থেকে, সেই হিসাবে কোনো রকমভাবে ও ফেসিলিটি পাচ্ছে না। আমি তো বিশেষ করে সোনার চামচ নিয়ে মুখে জন্ম নিয়ে জন্মেছিলাম, আমার বাবার তখন এরকমই অবস্থা ছিল। কিন্তু যেহেতু আমার বাবা আন্ডারটেকিং গভর্নমেন্টে চাকরি করতো, তো এখন এই মুহূর্তে পেনশন নেই। উনি ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়েছিলেন বলে কিছু টাকা পয়সাপত্র পেয়েছিলেন অফিস থেকে, সেটা দিয়ে আমাদের চলে। আমি সেটা খুবই নগণ্য। তো আমাকে কাজ তো করতেই হবে, তার সঙ্গে ইউটিউবটাও রয়েছে। তোমাদের কাছে হেল্প চাইছি যে যদি তোমরা কেউ সবাই যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে আমার হয়তো একটু হেল্প হবে, আমি গ্রো করতে পারবো আস্তে আস্তে। আমার এই ভিডিওটা সবার কাছে পৌঁছাবে, সবাই আমার ব্যাপারে জানবে। আমি এইটুকুনি চাই, কেউ কারো কাছ থেকে আমি টাকা চাই না, বিশ্বাস করো। আমি চাই যে তোমরা আমার পাশে থাকো, ইউটিউবের মাধ্যমে আমার ভিডিওটা দেখো, লাইক করো, কমেন্ট করো, এইটুকুনি চাই। ছোট্ট একটা লাইক আর একটা কমেন্ট, এটাই যথেষ্ট আমার এই ভিডিওটার জন্য, তার থেকে বেশি কিছু নয়। আর অনেক কান্নাকাটিও করছিলাম সকাল থেকে, জিনিসটা চলে যাচ্ছে। আজকে হয়তো এই জিনিসটা লাস্ট করছি, হয়তো ফিরে আসবে না আমার কাছে। সোনার জিনিস হচ্ছে স্ত্রীধন। আমার ছেলের থেকে বেশি বড় কোনো কিছুই নয়, মান সম্মানের থেকে বড় কিছু নয়। কিন্তু আমার মা বাবা অনেক ভালোবেসে কষ্ট করে এইসব জিনিস আমাকে বানিয়ে দিয়েছিল। শুধু তার ফুর্তির জন্য আজকে আমাকে এই জিনিসগুলো বিক্রি করতে হচ্ছে। তাই হোক, দেখতে থাকো, আমি তোমাদের নিয়ে যাব সঙ্গে। তোমরা প্লিজ একটু ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমি তাড়াতাড়ি করে নিজের পায়ে দাঁড়াতে পারি, নিজে সক্ষম হই, যেন কারো কাছে হাত না পাততে হয়। আশীর্বাদ করো। আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। আগামীকালকে হয়তো সেরকম কিছু ব্লগ দিতে পারবো না, তবে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং পাশে থেকো।